আমরা মোটামুটি পড়ছি যে ফ্রিকশনটা কি, ফ্রিকশনের টাইপ সম্পর্কে আমরা মোটামুটি জানি, আসলে ফ্রিকশনের কি অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো মোটামুটি আমরা অলরেডি শিখছি, তাই না? তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করবো সেখানে সেটা হচ্ছে প্রবলেম অফ ফ্রিকশন ইন টেক্সটাইল। এটা গত ক্লাসে আমি পড়িয়েছি, এখান থেকে আমরা শুরু করি, তাহলে আমাদের জন্য একটু বেটার হবে আর কি। তো ফ্রিকশনের ফলে কী ধরনের প্রবলেম হয় সেটা আমরা একটু দেখি। গত ক্লাসে আমি বলছিলাম যে ফ্রিকশনের ফলে নেভস ফর্মেশন হয়। কি ফর্মেশন হয়? নেভস ফর্মেশন হয়। কারণ হচ্ছে ইয়ানের ক্ষেত্রে এটাই সবথেকে বেশি বড় একটা ফল্ট, যেটা হচ্ছে নেভস ফর্মেশন হয়। আর একটা বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে হিয়ারিনেস। কি বলছি? হিয়ারিনেস। হিয়ারিনেস মানে আমরা জানি কি আলগা সুতা বলা হয়, তাই না? এই হিয়ারিনেসটা আমরা কীভাবে দূর করি? প্রি ট্রিটমেন্ট প্রসেসে সিনজিং প্রসেসের মাধ্যমে আমরা এই হিয়ারিনেসটা দূর করি। তারপর দেওয়া আছে যে ফ্রিকশন অন আউট পার্ট অফ দ্য মেশিন, অর্থাৎ বলা হয়েছে যে কন্টিনিউয়াস যেহেতু মেশিন চলে, ডাইং মেশিনগুলো বলেন, নিটিং মেশিন বলেন, সবগুলো মেশিনই কন্টিনিউয়াস 24 আওয়ার্সই চলে, তাই না? কন্টিনিউয়াস যখন চলে তখন কী হয়? একটা সময় পর মেশিনের ক্ষয় হয়, সেই কথাটা বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে ড্যামেজ অফ দ্য ফাইবার সার্ফেস, অর্থাৎ যত বেশি ফ্রিকশন হবে তত বেশি কী হবে? ফাইবারের ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা তত বেশি। এই জন্য কী হবে? আবার একটা দিক থেকে যেহেতু ফ্রিকশন ভালো, এই জন্য একটা নির্দিষ্ট আরপিএমে মেশিনটা চালানোর কথা আমি বলছিলাম। সো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রবলেম অফ ফ্রিকশন ইন টেক্সটাইল। আসলে ফ্রিকশনের ফলে কী ধরনের প্রবলেম হয়? তাহলে নাম্বার 1 যেটা প্রবলেম বললাম সেটা কী হয়? হিয়ারিনেস। নাম্বার 2 হচ্ছে নেভস ফর্মেশন হয়। নাম্বার 3 হচ্ছে ফাইবারের ড্যামেজ ঘটে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে হ্যান্ডেল প্রপার্টিস। কী বললাম? ফাইবার অথবা ফেব্রিকের হ্যান্ডেল প্রপার্টিস, অর্থাৎ একটা নির্দিষ্ট আরপিএমে যখন চালানো হয় তখন তোমার কোনো একটা ইয়ান, কোনো একটা ফাইবার ও একটা ফেব্রিকের উপর তোমার একটা কন্ট্রোল থাকে। অর্থাৎ ডাইমেনশনাল স্টেবিলিটির কথা বলা হয়েছে ফেব্রিকের ক্ষেত্রে। ডাইমেনশনাল স্টেবিলিটি কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। বাট কী হয়? ডাইমেনশনাল স্টেবিলিটি আমরা কন্ট্রোল করি না। কন্ট্রোল না করলে কী হবে? লেন্থের সমস্যা হতে পারে, উইথের সমস্যা হতে পারে। অর্থাৎ মেশিনটা যখন নির্দিষ্ট আরপিএমে চালানো হয় না তখন ডাইমেনশনাল স্টেবিলিটিটা কন্ট্রোল হয় না। তখন কি হবে? তখন একটা সময় পরে আমরা ওই ফাইবার ও ফেব্রিকের উপর কন্ট্রোলটা হারায় যায়। মাঝে মাঝে আমরা বলি না যে মানুষের নিজের উপর কন্ট্রোল রাখা উচিত, কিছু লোভনীয় জিনিস হলেও সেটাতে আমাদের পরিত্যাগ করা উচিত। কেন? যে নিজেকে কন্ট্রোল রাখা উচিত, তাই না? এরকম বলে না মানুষ? সেরকমই ফেব্রিক বা ফাইবারের ক্ষেত্রে কী হয়? একটা নির্দিষ্ট আরপিএম মেশিন না চালাইলে এই হ্যান্ডেল যে প্রপার্টিস থাকে, হ্যান্ডেল প্রপার্টিসগুলো কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। মানে ওই ফেব্রিকের উপর নিজেদের কন্ট্রোল থাকে না, সেই কথাটা বলা হয়েছে। তারপর আরেকটা কথা বলা হয়েছে যে এই যে হাই স্পিড মেশিনের কথা বলা হয়েছে যে আমরা সুইংয়ের ক্ষেত্রে কী করি? যখন বেশি স্পিডে চালে তখন কী হয়? সুতাটা বেশি ছিঁড়ে যায়, ফ্রিকশনে টান পর যখন পড়ে সুতাটা ছিঁড়ে যায়। আরেকটা কথা বলা হয়েছে যে গাইড অ্যান্ড পুলি। আমরা এটা বলছিলাম যে সার্কুলার নিটিং মেশিনের ক্ষেত্রে যখন একটা সুতা পাস করা হয়, পুলি আছে, গাইড আছে, গাইডের ভিতর দিয়ে কী হয়? সুতা পাস হয়। আমরা যারা চাকরি করি তারা জানি যে নিটিংয়ের ক্ষেত্রে মাঝে মাঝে কী হয়? সুতা যখন ছিঁড়ে যায় তখন একটা কী দেয়? সিগন্যাল দেয়, তাই না? ইন্ডিকেটর যেটাকে বলা হয়, ওটা সিগন্যাল দিলে আমরা বুঝতে পারি যে ওখানে সুতাটা ছিঁড়ে গেছে। সো এই জিনিসগুলো ফ্রিকশনের ফলেই ঘটে। সো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ফ্রিকশনের ফলে কী ধরনের প্রবলেম ঘটতে পারে, এই কয়েকটা পয়েন্ট লিখে দিলেই চলবে। এর মধ্যে কোনো সমস্যা আছে কি না? আছে? আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যারা পরীক্ষা দিবা 14 ব্যাচ মিড ফাইনাল পরীক্ষা দিবা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এভাবে আসতে পারে, ব্রিফলি ডিসকাস দ্য ইফেক্ট অফ ফ্রিকশন ইন ডিফারেন্ট স্টেজ অফ টেক্সটাইল প্রসেসিং। অর্থাৎ ডিসকাস করতে বলা হবে যে টেক্সটাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে বিভিন্ন স্টেজ আছে, যেমন ফাইবার স্টেজ আছে, ইয়ান স্টেজ আছে, ফেব্রিক স্টেজ আছে। এই তিনটে স্টেজে ফ্রিকশনের ফলে কী ধরনের প্রবলেম ঘটতে পারে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম পয়েন্ট আমরা দেখি যে ফাইবার স্টেজের ক্ষেত্রে কী হয়? ফ্রিকশন হেল্প ইন ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং। 2 নম্বরটা বলছে, অর্থাৎ এই কথাগুলো বারবারই আসবে, সেটা হচ্ছে কি ফাইবারের ড্যামেজ ঘটবে, ইয়ানের ড্যামেজ ঘটবে, ফেব্রিকের ড্যামেজ ঘটবে। তারপরে যেহেতু আমাদের পরীক্ষায় লিখতে হবে, সো এই পয়েন্টগুলো আমাদের অবশ্যই লিখতে হবে পরীক্ষার জন্য। যেহেতু 5 মার্কের জন্য প্রশ্ন থাকলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা ভালোভাবেই লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তারপর বলছে ফ্রিকশনাল ফোর্স হোল্ড টুগেদার ইন দ্য ফাইবার ইনটু ইয়ান। কারণ হচ্ছে কি একটা ফ্রিকশন যখন দেওয়া হয়, একটা যখন ইয়ানে টুইস্ট দেওয়া হয় তখন ফ্রিকশনটা কিন্তু কাজ করে, সেই কথাটা বলা হয়েছে। তারপর বলছে যে ফাইবার ফ্রিকশন ক্যান লিড টু ড্যামেজ অফ দ্য ফাইবার, অর্থাৎ কন্টিনিউয়াস যখন একটা ফাইবারে ফ্রিকশন ঘটতে থাকে তখন ফাইবারে ড্যামেজ ঘটে। এটা হচ্ছে ফাইবার স্টেজের। তারপরে আসে হচ্ছে ইয়ান স্টেজ। একটু আগে যেটা বললাম যে ইয়ান একটা কী হয়? ইয়ান কই থেকে আসে? র মেটেরিয়াল থেকে আসে না, তাই না? র মেটেরিয়ালের পর একটা স্পিনিং প্রসেসের মাধ্যমে আমরা ইয়ানটা পাই। এই ইয়ানের ক্ষেত্রে কী হয়? ইয়ানের ক্ষেত্রে নেভস ফর্মেশন করতে পারে। তারপর হচ্ছে ফ্রিকশন মেক্স মোর ক্লিন ইয়ান। এই কথাটা যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হচ্ছে সার্কুলার নিটিং মেশিনে একটা ফ্যান কন্টিনিউয়াস চলে, লম্বা একটা ফ্যান কন্টিনিউয়াস চলতে থাকে। কেন? কারণ হচ্ছে যখন কাপড়টা হচ্ছে যখন বোনা হয় তখন হচ্ছে কি ওয়েল মার্ক লাগতে পারে, তারপর হচ্ছে ডাস্ট, বিভিন্ন ধরনের ডাস্ট উড়ে উড়ে যায়, তাই না? যখন ওই ফ্যানটা ঘোরানো হয় তখন ওই ডাস্টগুলো আর কাপড়ের উপর পড়ে না,
সেই জিনিসটা কথা বলা হয়েছে, ফ্রিকশনের কথা বলা হয়েছে। ফ্রিকশন ইনক্রিজ দ্য ইয়ান হেয়ারিনেস, যত বেশি ফ্রিকশন হবে হেয়ারিনেস তত বেশি বাড়বে, বাট আমাদের উচিত কি হেয়ারিনেস কমানো, ডিক্রিজ করা। তারপর ইউনিফর্ম টেনশন ক্যান বি মেনটেন ডিউরিং উইন্ডিং এ ওয়ার্পিং বিকজ অফ ফ্রিকশন। অর্থাৎ উইন্ডিং মানে কি সুতায় জড়ানো, তাই না? অর্থাৎ সুতা যখন জড়ানো হবে, আমি সেদিনই বলছিলাম যে সুতা যখন ববিনে জড়ানো হয় তখন একটা যদি আমি টেনশন যদি ঠিকমতো ইউনিফর্ম না থাকে, টেনশন বলতে যে স্পিডটা দেবো এটা যদি ইউনিফর্ম না থাকে সেক্ষেত্রে আমাদের কী হওয়ার সম্ভাবনা আছে, ওই যে প্যাকেজের মধ্যে সুতাটা জড়াবো ওটা একসময় কী হয়ে যায়, টাইট হয়ে যাবে, বেশি টাইট হয়ে গেলে কী হবে ওটা, ওই যে যখন আমি সুইং করব, যখন সুতা আমি টানবো, টান মানে নষ্ট মানে সুতা ছিঁড়ে যাবে, ঠিক আছে? এই জন্য সুতা যখন চালানো হয়, ববিনে যখন সুতা জড়ানো হয় তখন একটা ইউনিফর্ম টেনশন দেওয়াটা খুবই জরুরি, সেই জিনিসটা কথা বলা আছে। তারপর ফেব্রিক স্টেজ, ফেব্রিক স্টেজে কী হয়, ফ্রিকশন ইনক্রিজ লাস্টার অ্যান্ড স্মুথনেস অফ দ্য ইয়ার্ন অফ দ্য ফেব্রিক। লাস্টার মানে উজ্জ্বলতা বাড়ায়, ফ্রিকশনটা কী হয় কাপড়ের উজ্জ্বলতা বাড়ায়, স্মুথনেস অফ দ্য ইয়ার্ন, অর্থাৎ একটা ইয়ার্নের মধ্যে যখন সুতা পাস হবে, আপনারা খুব খেয়াল করে দেখবেন গাইডের মধ্যে কী হয়, সুতা পাস হয়, তাই না? যদি এই ফ্রিকশনটা অবশ্যই কী হইতে হবে, ইউনিফর্ম হইতে হবে, তখনই এটা কি হবে, খুব স্মুথলি পাস হবে, সে কথাটা বলা হয়েছে। তারপর ফেব্রিক ফিলিং ডিপেন্ড অন ডিফারেন্ট টাইপ অফ ফ্রিকশন, অর্থাৎ বিভিন্ন ফেব্রিকের টাইপস আছে, একটা তার ফেব্রিক নেই, অনেকগুলো ফেব্রিক আছে না? কিছু ফেব্রিকের আমরা নাম জানি, দু একটা উদাহরণ আমরা বলতে পারবো, কিছু ফেব্রিক আছে, কী ধরনের ফেব্রিক আছে? একটাই, আর কি সিনথেটিক, আর উল ফেব্রিক, আর সিবিসি, আর লাইলন ফেব্রিক, আর পিসি, আর হ্যাঁ হ্যাঁ, আর খালি সিল্ক, খালি কটন, পলিস্টার, এই ফেব্রিক আর নাই। লিনেন, হ্যাঁ রাইট। তারপর আচ্ছা রাইট, আর ভিসকোস, আর রেয়ন, আর যেটাই যাই খালি পলিস্টার আর লাইলন কটন, ঠিক আছে? যাই হোক, আমরা মোটামুটি অনেক ধরনের ফেব্রিক জানলাম। এরপর আমরা যখন যে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন কোর্সটা পড়বো, আমরা অনেক ধরনের ফেব্রিক স্ট্রাকচার দেখবো। টুইল আছে, স্যাটিন আছে, ডায়াপার আছে, ডায়াগোনাল আছে, ডায়মন্ড আছে, আরও অনেক ধরনের স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারগুলো আমাদের জানা দরকার। তাহলে আমরা দেখবো যে একটা ফেব্রিকের মধ্যে কত ধরনের ভেরিয়েশন আছে, শুধু একটা ভেরিয়েশন না, কটন আর পলিস্টার না, অনেক ধরনের ভেরিয়েশন আছে। তারপর লো ফ্রিকশন প্রোভাইড গুড ফেব্রিক ড্র্যাপ। একটু আগে বললাম যে যত ফ্রিকশনটা কম হবে ফেব্রিকের উপর স্টেবিলিটি ভালো হবে, ফেব্রিকের লাস্টারটা ভালো হবে, স্মুথনেসটা ভালো হবে, সে কথাটা বলছি। তারপর হাই ফ্রিকশন কজ লো হ্যান্ডেল প্রপার্টিস অফ ফেব্রিক, মানে ক্লাসের শুরুতেই বললাম যখন স্পিডটা যখন বেশি হবে, আরপিএমটা যখন বেশি হবে, একটা সময় পরে আমাদের কী হবে, ওই ফেব্রিকের উপরে কন্ট্রোলটা থাকবে না, ফ্রিকশনটা অনেক বেশি হয়ে গেলে কাপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এখন এই প্রশ্নটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, যদি আসে তাহলে এইভাবে আসতে পারে, ব্রিফলি ডিসকাস দ্য ইফেক্ট অফ ফ্রিকশন ইন ডিফারেন্ট স্টেজ অফ টেক্সটাইল প্রসেসিং। ক্লিয়ার পাওয়া যাবে? আচ্ছা, তারপর আসি যে ফ্যাক্টর এফেক্টিভ ফ্রিকশনাল ফোর্স ইন্টেন্সিটি, কী কী ধরনের ফ্যাক্টর কাজ করে এগুলো আমরা একটু দেখি। এগুলো একটু নামগুলো পড়লেই হবে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে স্ট্রেস অফ দ্য সারফেস। সারফেসের একটা ফ্রিকশন আছে, জানা? ফ্রিকশন হওয়ার জন্য কী দরকার, একটা সারফেস। আমি বলছিলাম না, একটা সারফেসের মধ্যে কিন্তু ফ্রিকশন ঘটে। নাম্বার 2 হচ্ছে ক্রস সেকশনাল শেপ। ক্রস সেকশনাল শেপ অর্থাৎ হচ্ছে কী হয়, আমি বলছিলাম যখন সয়েলিং ঘটে তখন কি হয়, ডাইমেনশনাল পরিবর্তন হয়, তাই না? তো ফাইবারের ক্ষেত্রে পরিবর্তনটা কী হতে পারে, ডাইমেনশনাল হতে পারে, এরিয়া বরাবর হতে, ভলিউম বরাবর হতে, হেক্সাগোনাল বরাবর হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, সেটাও একটা ফ্যাক্টর। তারপর বলছে টেম্পারেচার ফ্রিকশন। টেম্পারেচারে একটা কাজ করে, যেমন হচ্ছে আমরা বিভিন্ন ফেব্রিক বিভিন্ন টেম্পারেচারে ডাইং করি, তাই না? কটনের ক্ষেত্রে কী করি, 60 ডিগ্রি করি, পলিস্টারে 135, লাইলনে 98 করি কি না? সো বিভিন্ন ফেব্রিকের জন্য বিভিন্ন টেম্পারেচার আমরা ইউজ করি, এই টেম্পারেচারে একটা অন্যতম কারণ ফ্রিকশনের জন্য। তারপর ইফেক্ট অফ ওয়াটার অর্থাৎ ময়েশ্চার ডিজাইন, আমরা তো জানি, তাই না? এটা তো খুব গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে আরেকটা জিনিস বলেছি, রিলেটিভ হিউমিডিটির কথা বলছিলাম, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব এফেক্ট করে ফ্রিকশনের জন্য। তারপর হচ্ছে ফাইবার ওয়েট, আচ্ছা স্পিড অফ স্লাইডিং, ওয়েল কন্ট্যাক্ট অ্যান্ড ভিসকোসিটি। আচ্ছা ভিসকোসিটি পড়াইছিলাম তোমাদের, ভিসকোসিটি কী বলো তো? শান্ততা কী? কারণ তরল পদার্থে বাধা পায়, তাই না, চলাচল করার সময়। তোমাদের কিছুই মনে থাকে না দেখি, পরীক্ষা শেষ, রেজাল্ট ভালো করছে, ঝামেলা শেষ, না? সব কিছু ঝামেলা শেষ। কী হলো, নেটফ্লিক্স? একটু ক্রস করো।
হচ্ছে ফ্যাক্টরেট কি, হ্যাঁ। এখন আসলে লুব্রিকেশন, আসলে লুব্রিকেশনটা জিনিসটা কি আসলে, লুব্রিকেশনের ফলে কি ঘটে? আচ্ছা, আমাদের যে ফ্রিকশনটা হয় এই ফ্রিকশনটা কমানোর জন্য আমরা লুব্রিকেশনটা ব্যবহার করি। অর্থাৎ লুব্রিকেশন আমি তোমাদের বলছিলাম যে হার্ড উইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা যখন সুতাটা হচ্ছে কী করা হয়, উইন্ডিং যখন আমরা করি তখন কি হয়, একটা মোম ইউজ করা হয়। বলছিলাম কেন ইউজ করা হয়, এই মোমটা ইউজ করার রিজনটা হচ্ছে আমি যখন মোমটা ইউজ করবো সুতাটা যখন পাস করা হবে সুতাটা কী হবে, কোনো প্রকার ফ্রিকশন হবে না, ওই মোমটা গলে যাবে বাট সুতার কোনো প্রকার ক্ষতি হবে না। বলছিলাম এই লুব্রিকেশনটা ব্যবহার করার অর্থ হচ্ছে সুতাটা যেন স্মুথলি পাস হয়, সুতার কোনো প্রকার ড্যামেজ না ঘটে, ঠিক আছে, সুতার কোনো প্রকার যেন ড্যামেজ না ঘটে, সুতাটা যেন স্মুথলি পাস হয়, সেই কথাটাই বলা হয়েছে। এখন দেখেন কি বলা হয়েছে, পলিমার ফাইবার লুব্রিকেটেড উইথ এনি সুইটেবল লুব্রিকেন্ট টু প্রিভেন্ট অর মিনিমাইজ দ্য এফেক্ট অফ ফ্রিকশন। অর্থাৎ যে ফ্রিকশনটা আছে এই ফ্রিকশনটা কমানোর জন্য লুব্রিকেশনটা ব্যবহার করা হয়, ঠিক আছে। যদি এক কথা বলা হয় যে লুব্রিকেশন কেন ব্যবহার করা হয়, টু মিনিমাইজ দ্য ফ্রিকশন, অর্থাৎ ফ্রিকশনটা কমানোর জন্য লুব্রিকেশনটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? তারপর বলছে লুব্রিকেন্ট অলসো প্রিভেন্ট দ্য স্ট্যাটিক চার্জ। আমি একটা কথা বলছিলাম সেটা হচ্ছে কি, ফ্রিকশনের ফলে দুইটা জিনিস উৎপন্ন হয়, একটা কি বলছিলাম, ফ্রিকশনের ফলে মেইনলি দুইটা জিনিস উৎপন্ন হয়, কি বলছিলাম, হিট এক, আর আরেকটা কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, রাইট। যেটা বলছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কমানো দরকার, কেন কমানো দরকার, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যত কম হবে তত কি হবে, ফ্রিকশন তত কম হবে, আর ফ্রিকশন যত কম হবে ফাইবারের ড্যামেজ তত কম হবে, সেই জন্য বলছিলাম, ঠিক আছে। তাই লুব্রিকেন্ট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে লুব্রিকেন্ট ব্যবহার করলে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা প্রিভেন্ট করে, মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বেশি উৎপন্ন হতে পারে না, ঠিক আছে। এখন আসেন ইফেক্ট অফ লুব্রিকেন্ট অন ফ্রিকশন, ফ্রিকশনের ফলে কী ধরনের সমস্যা ঘটে সেটা আমরা একটু দেখবো। কিছু ভ্যালু আছে, এই ভ্যালুর কথা তোমাদের বলছিলাম কিনা যায় না, এই ভ্যালুগুলো কিন্তু লাগবে ল্যাব কুইজের জন্য। সেটা হচ্ছে দেখেন যেটা বলা আছে, একটা র কটন স্টিল, এটার নাম কি যেটা দেওয়া আছে মিউ, এই ভ্যালুগুলো লাগবে, হ্যাঁ। একটা স্টিল কটন যেরকম অবস্থায় আসছে তখন এই ভ্যালু কত দেয়, 0.25। স্কাউরিং করা হয় যখন কটন তখন কত ভ্যালু দেয়, 0.7। স্কাউরিং তো আমরা বুঝি, তাই না, বুঝি না কি স্কাউরিং কি, ন্যাচারাল ইম্পিউরিটিসগুলো দূর করা হয়। ব্লিচিং কি, স্টোর দেওয়া, হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করে ব্রাইটনেসটা বাড়ানো হয়, সেটা হচ্ছে ব্লিচিং। ন্যাচারাল কালারটা রিমুভ করা হয়, হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ফাইবারের ড্যামেজটা কী হইতে পারে, মানে যে ফ্রিকশনটা হয় ফাইবার টু ফাইবার হতে পারে, ফাইবার টু মেটাল হতে পারে, ঠিক আছে। ফ্রিকশনটা শুধু ফাইবার টু ফাইবার হবে এমনও না, মেটালের সঙ্গে ফাইবারের ফ্রিকশনটাও হইতে পারে, সে কথাটা বলা হয়েছে। আরেকটা কী হবে, লুব্রিকেন্ট স্কাউট কটন কত ভ্যালু দেয়, 0.14 থেকে 0.35, এগুলো কিন্তু ল্যাব কুইজের জন্য লাগবে, এটা একটু টুকে রাখেন। হ্যাঁ কোনটা, মানে কোন একটা ফাইবারে যখন হচ্ছে স্টিল মানে হচ্ছে সঙ্গে যখন ফ্রিকশন হয় সে কথাটা বলা হয়েছে, যে কোনো একটা স্টিলের সংস্পর্শে যখন আসবে তখন কি হয়, তখন কটনটা কত ভ্যালু দেয় সেই জিনিসটা কথা বলা হয়েছে, ঠিক আছে, মনে থাকবে। আরেকটা জিনিস বলা হচ্ছে দেখেন যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইনক্রিজ হোয়েন দ্য এক্সেস অ্যামাউন্ট অফ ফ্রিকশন ইউজ ইন ইয়ান সারফেস, স্বাভাবিক। অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স আমরা যখন ফোর্স প্রয়োগ করবো তখনই তো কী হবে, ফ্রিকশনটা হয়, তাই না। যখন বেশি পরিমাণে ফ্রিকশন দেবো তখন কী হবে, ইয়ানটা ছিঁড়ে যাবে, ডিফরমেশন হবে। ডিফরমেশন মানে কী হয়, স্থানচ্যুতি হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যাওয়া, তাই না। তো ডিফরমেশনটা তখন বেশি ঘটে, সে কথাটা বলা হয়েছে। এই জন্য আরেকটা জিনিস বলা হয়েছে যে আমরা মাঝে মাঝে দেখি না, যখন শুধুমাত্র নিটিং মেশিন না, আমরা মাঝে মাঝে দেখি যে মোটরসাইকেল বাইক যখন ইউজ করি মাঝে মাঝে আমরা হচ্ছে তেল দিই, কেন দিই, কারণ ওই যে চেইনটা আছে ওই চেইনটা মাঝে মাঝে শব্দ করে, তাই না। আমরা তো অনেকেই বাইক চালাই, আমরা এটা এই জন্য সহজ উদাহরণ দিলাম। লুব্রিকেন্ট ব্যবহার করা মানে অয়েল ব্যবহার করলে কি হয়, ওই যে স্মুথলি চেইনটা পাস হবে, তখন আর কোনো প্রকার শব্দ হবে না। এই জন্য যেটা করা হয় লুব্রিকেশনের ক্ষেত্রে ওয়েলটা ব্যবহার করা হয়। ওয়েল ব্যবহার করার উদ্দেশ্যই হচ্ছে সুতা যেটা ব্যবহার করা হবে এই সুতাটা স্মুথলি যেন পাস হয়, কোনো প্রকার যেন ফ্রিকশন না ঘটে, এই ফ্রিকশনটা এড়ানোর জন্য মেইনলি এই লুব্রিকেশনটা ব্যবহার করা হয়, ঠিক আছে। বোঝা যায় পড়া, এগুলো সহজ, একটু মোটামুটি দেখলে হবে। আর আগেই বলছি এই ক্লাসটা একটু দ্রুত নিতে হয় আমার, কারণ হচ্ছে রেগুলার ব্যাচে ক্লাস অনেক টাইম পাওয়া যায়, বাট ফ্রাইডে ব্যাচে হয়তো ওভাবে ক্লাস নেওয়া যায় না, বাট কথা একটু কমায় যতটুকু বলা যায় ততটুকুই আমি কিন্তু কথা বলি। এখন আসলে অলরেডি আমরা জানি যে ডিমেরিটগুলো কী কী, একটা একটা করে ডিমেরিট একটু শুনি, একটু আগে আমরা জানলাম। একটা ডিমেরিট বলেন ফ্রিকশনের,
ভয় নাই, না পারলেও সমস্যা নেই, বলেন, হয়ে যাক, পরীক্ষায় আসবে তো, বলেন। আচ্ছা, সমস্যা নেই, বলেন। মানে ফ্রিকশনের ফলে কী ধরনের প্রবলেম হয়? ডিমেরিট। ডিমেরিট মানে হচ্ছে কী ধরনের ডিসঅ্যাডভান্টেজেস? কী হয়? সুতা ছিঁড়ে যেতে পারে। আর কি প্রবলেম হতে পারে? একটু আগে বললাম, হ্যায়ারনেস, আর ন্যাস ফরমেশন হতে পারে, আর হিট প্রডিউস করে, আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর বোঝা যাচ্ছে এই জিনিসগুলো হয়। এই যে অলরেডি বলা আছে যে ফ্রিকশন কজেস নেপ ফরমেশন, হাই স্ট্যাটিক ফ্রিকশন কজ হাই ব্রেকেজ অফ ইয়ান। যদি ফ্রিকশনটা বেশি হয় ইয়ানটা ব্রেকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর কি ফ্রিকশন কজেস ইয়ান হিয়ারিনেস, আর ফ্রিকশন ওন আউট পার্ট অফ দ্য মেশিন, অর্থাৎ কন্টিনিউয়াস একটা মেশিন যখন চলে ফ্রিকশন হলে মেশিনটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ক্লিয়ার? সো যখন পড়বেন তখন একটু খেয়াল করবেন যে আসলে কী পড়ানো হচ্ছে, ঠিক আছে? এখন আসেন মিনিমাইজেশন অফ ফ্রিকশন। এই ফ্রিকশনটা কীভাবে মিনিমাইজ করা যায়? তিনটা উপায়ে মিনিমাইজেশন করা যায়, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু লাগবে। নাম্বার 1 হচ্ছে বাই প্রসেসিং উইথ লুব্রিক্যান্ট। একটু আগে আমরা বললাম যে লুব্রিক্যান্ট যদি আমরা ব্যবহার করি তাহলে কী হবে? ইয়ানের ফ্রিকশনটা কম হবে, ইয়ানটা স্মুথলি পাস হবে। তাহলে লুব্রিকেশনের মাধ্যমে আমরা কী করতে পারি? ফ্রিকশনটা কমাইতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাই কেমিক্যাল ট্রিটমেন্ট। আমরা জানি কেমিক্যাল ট্রিটমেন্ট বলতে বুঝি অ্যাসিড আর হচ্ছে অ্যালকালি। অ্যাসিড আর অ্যালকালি আমরা জানি হচ্ছে পিএইচের ভ্যালু হচ্ছে 7, যদি 7-এর নিচে হয় সেটা হচ্ছে অ্যাসিড, 7-এর উপরে যদি হয় সেটা হচ্ছে বেস, যেটা হচ্ছে ক্ষার, আর 7 মানে হচ্ছে নিউট্রাল, তাই না? এখন আমরা মাঝে মাঝে যখন দেখি যে ডাইংয়ে যখন আমাদের কী হয়, মাঝে মাঝে আমরা বলি যে পিএইচ কন্ট্রোল করা দরকার। যারা ডাইংয়ে আছে তারা ভালো বলতে পারবে, পিএইচ কন্ট্রোল করা দরকার। পিএইচ কন্ট্রোল না করলে কী হবে? রং ধরবে না, রং, সোজা বাংলা কথা, রং ধরবে না। এই জন্য পিএইচটা কন্ট্রোল করা দরকার। তখন পিএইচ কন্ট্রোল করার জন্য আমাদের কী করতে হয়? অ্যাসিড যুক্ত করে দেওয়া। অর্থাৎ কেমিক্যাল ট্রিটমেন্ট বলতে এটাই বোঝায় যখন পিএইচটা আউট অফ কন্ট্রোল হয়, মানে কি হয় আমরা তো জানি এটা যে কটনের জন্য পিএইচ কত রাখতে হয়, বলছিলাম কত ক্লাসে আপনাদের বলছিলাম 6.5, তাই না? এটা বলছিলাম কটনের জন্য। আর পলিস্টার লাইলনের জন্য বলছিলাম কত? 4.5, তাই না? অর্থাৎ ধরেন কটনের ক্ষেত্রে পিএইচটা ধরেন 7-এর উপরে আছে, ধরেন 8 হয়েছে, তখন কি পিএইচটা আমাদের কন্ট্রোল করা দরকার না? তখন আমরা অ্যাসিড প্রয়োগ করে এই পিএইচটা কী করি? কন্ট্রোল করি, ঠিক আছে? তেমনি উলের ক্ষেত্রে কি হয়? অ্যাসিড অ্যালকালি ডান অন উল ফাইবার টু রিডিউস শার্পনেস। অর্থাৎ উলের ক্ষেত্রে পিএইচটা কন্ট্রোল থাকে না, তখন এই পিএইচটা কন্ট্রোল করার জন্য যখন পিএইচটা কন্ট্রোল থাকবে না তখন কি হবে? এর মধ্যে ফ্রিকশনটা বেশি হবে, তখন কি হবে? ডাইসগুলো ফাইবারের মধ্যে ঢুকবে না। এই জন্য কী হয়? কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে কী করা হয়? এই পিএইচটা কন্ট্রোল করা হয়। নাম্বার 3 হচ্ছে বাই ফিনিশিং প্রসেস। আমরা ফিনিশিং প্রসেস সম্পর্কে জানি। ফিনিশিং কি আসলে? ফিনিশিং মানে কি? হ্যাঁ, আয়রন করা। আচ্ছা, হ্যাঁ, শেষ ধাপ মানে ফিনিশিং মেইনলি জিনিসটা কি? গুড, অনেক ভালো পয়েন্ট পাইছি। আর আচ্ছা, ফিনিশিংটা কেন করা হয়? ফিনিশিং হচ্ছে উদ্দেশ্য হচ্ছে দুইটা। ফিনিশিং উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হচ্ছে ফাংশনাল প্রপার্টিস আর একটা হচ্ছে অ্যাস্থেটিক প্রপার্টিস। অ্যাস্থেটিক প্রপার্টিস বলতে কাপড়ের সৌন্দর্য বর্ধন করার জন্য এটা ব্যবহার করা হয়। আর ফাংশনাল প্রপার্টিসের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে জিএসএম আর হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি কন্ট্রোল। জিএসএম মানে হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, আমরা কাপড় যেটা কেনা বেচা করি জিএসএম দিয়ে। আর নাম্বার 2 হচ্ছে সিঙ্কেজ কন্ট্রোল করা হয়, যেটা বলছে সিঙ্কেজ কন্ট্রোল না করলে কী হবে? আমরা কাপড় যখন পরিধান করি আয়রন করি বা প্রেস করি, তাই না? এর উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কাপড়টা পরিধান করবো কাপড়টা যেন সৌন্দর্য দেখায়, তাই না? কারণ হচ্ছে কাপড় যদি খুশকানো থাকে তাহলে আমি কাপড়টা ভালো লাগবে পরলে? আমরা কিন্তু পরি না। এই জন্য আমরা যখন ফর্মাল ড্রেস পরি তখন কী করি? কাপড়টা আয়রন করে নিই। কেন? কারণ এটা যেন সুন্দর লাগে, মানুষের সামনে রিপ্রেজেন্টটা যেন ভালো হয়। এই জন্য মনে রাখতে হবে ফিনিশিংয়ের দুইটা উদ্দেশ্য। কয়টা? দুইটা। একটা হচ্ছে ফাংশনাল প্রপার্টিস আর একটা হচ্ছে 2 নম্বরটা অ্যাস্থেটিক প্রপার্টিস। মনে থাকবে। তার মধ্যে এখন বলি ফিনিশিং হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি? ফিজিক্যাল ফিনিশিং আর একটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং। কি কি? একটা হচ্ছে ফিজিক্যাল ফিনিশিং আর একটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং। মনে থাকবে। এখন মেকানিক্যাল ফিনিশিংয়ের মধ্যে অনেকগুলো পার্ট আছে, তারপর লেখো সবাই খাতায়। নাম্বার 1 হচ্ছে ক্যালেন্ডারিং। নাম্বার 1 কি? ক্যালেন্ডারিং, ঠিক আছে? এগুলো কিন্তু স্লাইডে নেই, হ্যাঁ আমি বলি, বলে দিয়েছিলাম, বলছিলাম না? মেকানিক্যাল প্রপার্টিসের মধ্যে অনেকগুলো। নাম্বার 1 হচ্ছে ক্যালেন্ডারিং, তারপর হচ্ছে রেজিং, তারপর নেপিং, তারপর হচ্ছে কি সুইডিং, তারপর হচ্ছে কম্প্রেসিভ সিঙ্কেজ, এগুলোর কথা বলছিলাম। এখন দেখেন প্রথম পয়েন্টটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যালেন্ডারিং। ক্যালেন্ডারিং মানে হচ্ছে টু প্রেস অ্যান্ড স্মুথ দ্য ফেব্রিক, অর্থাৎ আয়রন করে ফেব্রিকটা স্মুথলি যেন হয় সেই জিনিসটার কথা বলা হয়েছে। 2 নম্বরটা কেমিক্যাল ফিনিশিং। কেমিক্যাল ফিনিশিংয়ে রেজিন ব্যবহার করা। রেজিনটা হচ্ছে
কি প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করা হয়, তাই না? সেই জিনিসটার কথা বলা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে বাই ইউজিং সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যারটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কাপড়টা যেন সফট হয়, মানে হ্যান্ড ফিলটা যেন ভালো হয়। তাহলে 4 উপায়ে কি করা যায়? ফ্রিকশনটা মিনিমাইজেশন করা যায়। যারা পরীক্ষা দেবে তাদের জন্য প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে কি লুব্রিকেশন ব্যবহার করে এটা কমানো যায়। নাম্বার 2 হচ্ছে কি কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে করা যায়। নাম্বার 3 হচ্ছে ফিনিশিং প্রসেস। নাম্বার 4 হচ্ছে সফটওয়্যার ব্যবহার করে। ক্লিয়ার? করা যাবে? এখন আসেন টাইপস অফ ফ্রিকশন। 2 ধরনের ফ্রিকশন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টাইপ অফ ফ্রিকশন 2 ধরনের ফ্রিকশন আছে, এটার মধ্যে পার্থক্য আসতে পারে। নাম্বার 1 হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, নাম্বারটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির অবস্থা, আর হচ্ছে কাইনেটিক মানে চলমান বা গতিশীল। স্ট্যাটিক মানে কি স্থির অবস্থা, আর হচ্ছে কাইনেটিক মানে কি গতিশীল বা চলমান অবস্থা। প্রথমে বলছে দ্য ফোর্স দ্যাট মাস্ট বি ওভারকাম ইন অর্ডার টু স্টার্ট স্লাইডিং ইজ কল্ড স্ট্যাটিক ফ্রিকশন। অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় যে ফোর্সটা প্রয়োগ করে সেটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। আর হচ্ছে কি কাইনেটিক ফ্রিকশন কি দ্য ফোর্স দ্যাট রেজিস্ট কন্টিনিউ স্লাইডিং, অর্থাৎ কন্টিনিউভাবে যে ফোর্সটা চলতে থাকে সেটাকে কি বলা হয় কাইনেটিক ফ্রিকশন। অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় যে ফোর্স প্রয়োগ করে একটা বস্তুকে আরেকটা জায়গায় সরানো হয় সেটাকে বলা হয় স্ট্যাটিক। আর হচ্ছে কাইনেটিকের ক্ষেত্রে যেটা বলা হয় যে কন্টিনিউয়াস একটা ফ্রিকশন কি হবে চলতে থাকবে সেটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। মনে থাকবে এই দুটোর মধ্যে পার্থক্য আসলে লিখে দিতে হবে। এখন আসো যে এই ফ্রিকশনটা কার কার উপরে ডিপেন্ড করে। নাম্বার 1 যেটা বলছে কম্পোজিশন অফ দ্য ম্যাটেরিয়াল। আমরা অনেক ক্লাসে বলছি যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালে একটা কম্পোজিশন আছে। পিসি সিবিসির কথা বলছি, ব্লেন্ডের কথা বলছি, মিক্সিংয়ের কথা বলছি। এগুলো হচ্ছে এক একটা ফাইবার বা ফেব্রিকের কম্পোজিশন, এগুলোর উপর ডিপেন্ড করে। নাম্বার 2 হচ্ছে স্টেট অফ দ্য সারফেস, অর্থাৎ ফ্রিকশন হওয়ার জন্য সারফেস দরকার। নাম্বার 3 হচ্ছে প্রেশার বিটুইন দ্য সারফেস। কি একটা সারফেসের আমরা ফোর্স প্রয়োগ করি, তাই না? তখন একটা প্রেশার প্রয়োগ করি না, অটোমেটিক ফোর্স প্রয়োগ করলে প্রেশার প্রয়োগ করা হয়। নাম্বার 4 হচ্ছে টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, আমরা একটু দেখলাম। এরিয়া অফ দ্য কন্ট্যাক্ট আর ওয়াটার অ্যাবজর্পশন অফ দ্য ফাইবার, এগুলো হচ্ছে ডিপেন্ড করে ফাইবার প্রপার্টিস। হ্যাঁ, এগুলো একটু দেখে নিতে হবে। এখন হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, খুবই গুরুত্বপূর্ণ। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা কি আসলে? হ্যাঁ, ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু নর্মাল আর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি উলম্ব, পারপেন্ডিকুলার মানে হচ্ছে কি উলম্ব। মনে থাকবে কি বলছে দেখেন, frictional force is proportional to the normal or perpendicular of a material due to its own weight। মানে কি বলছে দেখেন, এই যে ফ্রিকশনাল ফোর্সটা আছে কার সমানুপাতিক? n মানে হচ্ছে পারপেন্ডিকুলার অথবা নর্মাল ফোর্স। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। আর এটাকে বলা হয় হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স অথবা হচ্ছে নর্মাল ফোর্স, ঠিক আছে? অথবা নর্মাল ফোর্স, ঠিক আছে? অর্থাৎ মনে রাখতে হবে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের যদি পারপেন্ডিকুলার ফোর্স অথবা নর্মাল ফোর্সের সমানুপাতিক হয় সেটাকে কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলা হয়, ঠিক আছে? আর অথবা এফ ইকুয়াল টু কি লেখা হয়? এটা হচ্ছে এফ ইকুয়াল টু লেখা হয় সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে নিউ এন, ঠিক আছে? কি লেখা হয়? তাহলে আমি এখান থেকে যে নিউ বের করতে চাই, নিউ এখানে কি লেখা যাবে? এফ বাই এন, তাই না? এটা একটা কিন্তু সূত্র, এটা একটা সূত্র। এই নিউটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। নিউটাকে কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলা হয়, ঠিক আছে? তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করার সূত্র কি? নিউ ইকুয়াল টু এফ বাই এন। এফ মানে কি? এফ মানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, আর এন মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার ফোর্স অথবা নর্মাল ফোর্স, আর নিউ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। অথবা আমি বলতে পারি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কাকে বলে? দ্য রেশিও অফ ফ্রিকশনাল ফোর্স টু পারপেন্ডিকুলার ফোর্স ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আবার বলি, দ্য রেশিও অফ ফ্রিকশনাল ফোর্স টু কি পারপেন্ডিকুলার ফোর্স অর নর্মাল ফোর্স ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ক্লিয়ার? ওটাই দিতে হবে এমন না। তাহলে আমি কি বললাম? সবসময় বলছিলাম যে রেশিও দিতে হবে। হ্যাঁ, রেশিও দিয়ে দিই এফ বাই এন, তাই না? এফ এটা মানে কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এফ মানে কি ফোর্স, আর এন মানে হচ্ছে নর্মাল ফোর্স। তাহলে কি বলতে পারি? দ্য রেশিও অফ কি ফ্রিকশনাল ফোর্স টু পারপেন্ডিকুলার ফোর্স অর নর্মাল ফোর্স ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। পারা যাবে এখন? রবিউল, পারা যাবে? সোজা না? তাহলে মনে থাকবে। তাহলে কোএফিসিয়েন্ট ফ্রিকশন বলতে বোঝায় নিউ ইকুয়াল টু এফ বাই এন। এফ মানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এন মানে হচ্ছে নর্মাল ফোর্স অথবা পারপেন্ডিকুলার ফোর্স। ক্লিয়ার? এখন আসো যে কয়টা মেথড আছে, এগুলোর নাম জানলেই হবে। এই কয়টা মেথডের মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি?
স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা পরিমাপ করতে পারি, হ্যাঁ, বা অথবা ফ্রিকশনটা পরিমাপ করতে পারি। নাম্বার 1 হচ্ছে স্ট্যাটিক ক্যাপশন, ডাইনামিক ক্যাপশন মেথড, আদার মেথড কোনগুলো, এগুলো নামগুলো মুখস্থ রাখতে হবে। বাকল অ্যান্ড পলাইট, অ্যাব্রো অ্যান্ড গ্যাসবার্গ অ্যান্ড হচ্ছে গুতারিক অ্যান্ড অলিভার মেথড। এই মেথডগুলোর নাম অবশ্যই লাগবে, সবাই একটু দেখে নিন, হ্যাঁ, পরীক্ষায় থাকতে পারে নামগুলো। ক্লিয়ার? যেহেতু সিলেবাস অনেক বড়, এই জন্য আমরা এই ডিটেলসটা আমরা রাখি নাই সবগুলো মেথডের, তাহলে আমরা শেষ করতে পারবো না। ঠিক আছে, এখন আসো এখন আছে স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশন যে বললাম, এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা দেখে আমরা ক্লাসটা শেষ করে দিয়ে আমরা পরীক্ষার সাথে সাথে চলে যাবো। এখন আসেন স্ট্যাটিক ফ্রিকশনটা কি। একটু আগে আমরা দেখলাম স্ট্যাটিক ফ্রিকশনটা আসলে কি, কেউ একজন বলেন। হ্যাঁ, আরে ভয় নেই, কথা জুড়ে বলেন, সমস্যা নেই। শিখতে আসছেন না, ভয় করে লাভ আছে? আরে স্যার কিছু মনে করবে না, স্যারও তো পারে নাই প্রথমে। আমি যখন স্টুডেন্ট ছিলাম পারতাম, আমি পারতাম না, সব পারতাম না। বাট হচ্ছে কি, শিখতে আসছি, এখানে লজ্জা করার কিছু নাই। ঠিক আছে, ভুল হবে, কারণ হচ্ছে আমরা যখন কথা বলবো তখন আমারও তো ভুল হয়। আমি যে 100% রাইট এমন না, তো তোমরাও বলবো, সমস্যা নেই, হইতে হবে এমন না। আচ্ছা, যেটা বলছি স্ট্যাটিক ফ্রিকশন আর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন অথবা ডাইনামিক ফ্রিকশন, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, আমি যেগুলো কথা বলতেছি এগুলো কিন্তু নোট ডাউন করতে হবে, পরে কিন্তু কিছু বলা যাবে না। আচ্ছা, এখন বলি স্ট্যাটিক ফোর্সটা কি, ফ্রিকশনটা কি। স্ট্যাটিক ফ্রিকশন ইজ দ্য ফোর্স দ্যাট মাস্ট বি ওভারকাম টু বিগিন স্লাইডিং অফ টু অবজেক্ট অফ ফাইবার ইন কন্ট্যাক্ট। অর্থাৎ কী হবে, এটা শুরু হয় কখন, দুটা অবজেক্ট যখন খুব কাছাকাছি চলে আসে। কারণ ফ্রিকশন হওয়ার শর্ত কী বলছিলাম, দুটা অপোজিট ডিরেকশন কাছাকাছি আসতে হবে, তাই না? তবে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ দ্য কন্ট্যাক্ট, এটা কন্ট্যাক্টের উপরে ডিপেন্ডেন্ট। তারপর বলছে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্য অ্যাপ্লাইড লোডিং টু ফোর্স হবে ম্যাক্সিমাম ফোর্স অ্যান্ড নো অ্যাসিলারেশন টু মুভমেন্ট অকার বিলো দ্য ম্যাক্সিমাম ফোর্স। অ্যাসিলারেশন মানে হচ্ছে ত্বরণ, এটা মানে কি, অ্যাসিলারেশন মানে হচ্ছে ত্বরণ। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যখন ফোর্স প্রয়োগ করা হয় তখন বস্তুটা কী ঘটে, ত্বরণ ঘটে। মানে স্মরণ হওয়ার জন্য স্মরণের সাথে ত্বরণের কিন্তু সম্পর্ক আমরা জানি তো নাকি। অর্থাৎ যেটা বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করো আর মিনিমাম ফোর্স করো, বস্তুটা কী হবে, স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে, বাট এটা চলমান বাট স্থির থাকবে, সে কথাটা বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য হ্যামিল্টন ল কি বলছে, ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য নর্মাল ফোর্স। একটু আগে আমরা দেখলাম না কি বলছে, পুশিং টু সারফেস টুগেদার। যখন দুটো সারফেস একত্রে থাকে তখন কি হয়, এই যে ফ্রিকশনাল ফোর্সটা থাকে সেটার সঙ্গে নর্মাল ফোর্সটা সবসময় কি সমানুপাতিক সম্পর্কে চলাফেরা করে, তাই না? তাহলে দেখেন এখানে একটা কথা বলা হয়েছে এফ, এটা একটু লিখে রাখেন, হ্যাঁ, এফ এস ম্যাক্স মানে কি, হ্যাঁ, এটা মানে কি বুঝাইছে, এফ এস ম্যাক্স বলতে বোঝাইছে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। একটু আগে বললাম যে ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করলে স্থির বস্তু কি থাকবে, স্থির অবস্থায় থাকবে, সেটাকে বলা হয়েছে কি ম্যাক্সিমাম ফোর্স। আর হচ্ছে মিউ এস এন বলতে বোঝানো হয়েছে, মিউ এস বলতে কি বোঝানো হয়েছে, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, তাহলে হ্যামিল্টন ল অনুযায়ী কি বলা হয়েছে যে যতই তুমি ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করো না, এটা কার সমানুপাতিক, সবসময় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সমানুপাতিক। কিন্তু মিউ মানে কি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন না, কোএফিসিয়েন্ট ফ্রিকশনের সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে এখান থেকে অনেকগুলো পয়েন্ট পাওয়া গেল। এখান থেকে পার্থক্য আসলে তোমরা এখান থেকে বানায় লিখতে পারবে। সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্ট্যাটিক ফ্রিকশন হওয়ার জন্য কী হইতে হবে, দুইটা অপোজিট ডিরেকশন থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরা সারফেসে এরিয়ার মধ্যে কন্ট্যাক্ট হইতে হবে। নাম্বার 3 হচ্ছে কী হবে, এরা যে ফোর্সটা প্রয়োগ করবে এই ফোর্সটা সবসময় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সমানুপাতিক হবে। 3টা পয়েন্ট পাওয়া গেছে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করা হোক আর হচ্ছে কী হোক মিনিমাম ফোর্স প্রয়োগ করা হোক, সবসময় বস্তু কী অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে। 4টা পয়েন্ট কিন্তু আমরা পাইছি, এখান থেকে এইভাবে কিন্তু বের করতে হবে। এখন আসো নাম্বার সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে কাইনেটিক। কাইনেটিক মানে বোঝো, তাহলে তুমি পার্থক্য লিখতে পারবা। প্রথমটা কি স্থির অবস্থায় থাকবে, পরেরটা কী হবে ডাইনামিক বা কাইনেটিক অবস্থায় চলাফেরা করবে। সেটা বলা হয়েছে যে কাইনেটিক ফ্রিকশন ইজ দ্য ফোর্স দ্যাট মাস্ট বি ওভারকাম টু দ্য কন্টিনিউ স্লাইডিং। For most material, the kinetic friction coefficient is independent of the sliding speed and is smaller than the static friction of the coefficient. অর্থাৎ যেটা বলা হয়েছে যে কাইনেটিক বা ডাইনামিকের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ফোর্সটার কথা বলা হয়েছে, যে ফোর্সটা যখন কন্টিনিউয়াস চলে সেটা কার উপর ডিপেন্ডেন্ট করে, আগের যে আমরা স্ট্যাটিক যে ফোর্সটা প্রয়োগ করছি সেটার থেকে কী হইতে হবে, মানে এই ফোর্সটা বেশি হইতে হবে আর ওটা ছোটো হইতে হবে। আর এটা কী করতে হবে, ইজ স্মলার দ্যান দ্য স্ট্যাটিক ফ্রিকশন অফ দ্য কোএফিসিয়েন্ট। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের কথা বললাম, ওটার থেকে কী হইতে হবে, এর স্পিডটা কম হইতে হবে, সে কথাটা বলা হয়েছে। এখন এটার ক্ষেত্রে কী বলা হয় যে এফ কে ইকুয়াল টু, এটা একটা সম্পর্ক, এফ কে মানে হচ্ছে কাইনেটিক ফোর্স কার সমানুপাতিক, সেম। অর্থাৎ হচ্ছে এফ কে মানে হচ্ছে কাইনেটিক ফোর্স, এটা কার সমানুপাতিক,
কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ মনে রাখতে হবে দুইটাই কিন্তু কোন সূত্র ডিপেন্ড করে, অ্যামন্টন ল হচ্ছে অ্যামন্টন ল হচ্ছে কি, এই যে ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্সটা সবসময় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সাথে সমানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে অ্যামন্টন ল। পরীক্ষা এমন আসতে পারে যে স্টেট দ্য অ্যামন্টন ল, তখন কি করবা, তখন বলবা এই যে ফ্রিকশনাল ফোর্সটা আছে, এই ফ্রিকশনাল ফোর্সটা সবসময় কী হবে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সমানুপাতিক, অথবা নর্মাল ফোর্সের সমানুপাতিক, অথবা পারপেন্ডিকুলার ফোর্সের সমানুপাতিক। ক্লিয়ার? এই নিয়ে কোনো কোশ্চেন আছে? আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আজকে শেষ করে দেবো। হ্যাঁ।